অধ্যাদেশ মানবদের প্রতিরক্ষা ইমিউনিটি প্রোটেকশন অফ হিউম্যান বডি ইমিউনিটি। মানবদেহের সংক্রমণ এড়ানোর প্রধান উপায় হচ্ছে দেহের ভিতরে জীবাণুর প্রবেশে বাধা দেওয়া। চামড়া, ক্ষত, নাক, মুখ ইত্যাদি জীবাণু দেহে প্রবিষ্ট হলে শুরু হয় আক্রান্ত জীবাণু সংক্রমণ থেকে বাঁচানোর প্রয়াত প্রচাস। দেহের ভেতরে এবং বাইরে থেকে জীবাণু ধ্বংসের একটি জটিল ব্যবস্থা রয়েছে যা ইমানতন্ত্র নামে পরিচিত। যে প্রক্রিয়া তার দেহের উপর ক্ষতিকর অনুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করে তাদেরকে ইমিউনিটি অনাক্রমতা বলে। ইমিউনিটি দুর্বল হলে ভ্যাকসিন টিকা দিয়ে তারা সবল করে তোলা হয়। ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা। ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ধরনের কোষে অসংখ্য বৈচিত্র্যময় এবং দেহকে সুস্থ সবল রাখতে সততপর রয়েছে। নিচের কোষের নাম এবং উৎপত্তি স্থল এবং কাজের উল্লেখ করা হলো। কোষের নাম লিউকোসাইট উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জা, ফ্যাগোসাইটোসিস প্রদাহকে রাসায়নিককরণ, বেসোফিলের উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জা, বেসোফিল, ইউসিনোফিল, মনোসাইট ইত্যাদির উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জাতে। প্রদাহ, বেসোফিল হচ্ছে প্রদাহ সৃষ্টিতে হিস্টামিন ও অন্যান্য প্রদাহ রাসায়নিককরণ। ইউসিনোফিলের কাজ হচ্ছে কোষের জীবাণু ধ্বংস এবং দ্রুত অতি সংবেদনশীল প্রতিক্রিয়া সাধন। মনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজের অনুরূপ নিচে দেওয়া আছে। লিম্ফোসাইটের উৎপত্তি হচ্ছে ভ্রূণীয় স্টেম কোষ এবং কাজ হচ্ছে নির্দিষ্ট ইমিউন শনাক্তকারী কাজ হিসেবে কাজ করে। বি কোষের কাজ হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিজেন বি কোষের ঝিল্লির রিসেপ্টরে যুক্ত করে অ্যান্টিজেন নির্ভর ইমিউন সূত্রপাত ঘটায়। নিশ্চিত অ্যান্টিজেনকে হেলপার টি কোষের সামনে তুলে ধরে সাইটোটক্সিক টি কোষ টার্গেট কোষের কোষ ঝিল্লিকে যুক্ত করে সরাসরি কোষকে ধ্বংস করে। হেলপার টি কোষ সাইটোকাইন নির্ধারণ করে বি কোষ এবং সাইটোটক্সিক বি টি কোষ এবং চ্যানকি কোষ এবং ম্যাক্রোফেজ সক্রিয় করে। তারপর হ্যানকি কোষ, তারপর ভাইরাস আক্রান্ত ক্যান্সার কোষের যুক্ত হয়ে ধ্বংস করে। প্লাজমা কোষ হচ্ছে ক্লিয়ার টনসিল এবং লসিয়া গ্রন্থি নিবীকরণ করে। ম্যাক্রোফেজ হচ্ছে সমস্ত টিস্যু অঙ্গ, তারপর ফ্যাগোসাইটোসিস এবং বিষাক্ত রাসায়নিকরণের মাধ্যমে বহিঃকোষীয় এবং কার্যক্রম হেলপার টি কোষের মাধ্যমে অ্যান্টিজেন উপস্থাপন। মাস্টার কোষটা সমস্ত টিস্যু অঙ্গ এবং প্রধানের সাথে উজ্জ্বল হিস্টামিন এবং চালানোর রাসায়নিকরণ পদার্থ। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি। রোগব্যাধির হাত থেকে রক্ষা পেতে হলে মানবদেহের তিনটি প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। প্রত্যেক কৌশলকে একটি প্রতিরক্ষা স্তর অভিহিত করা হয় থাকে। প্রতিটি ব্যবস্থা এবং রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে সতর্ক থাকে। মানবদেহের তিনটি প্রতিরক্ষা স্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিচে উল্লেখ করা হলো। প্রথম প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক রাসায়নিক ও গাঠনিক, তার হচ্ছে বাহ্যিক তলীয় প্রতিবন্ধক জীব যদি প্রতিবন্ধক ভেদ করে প্রবেশ করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক অন্তস্থ কোষীয় এবং রাসায়নিক প্রতিরক্ষা। অনুজীব যদি অন্তঃস্থ প্রতিরক্ষায় জীবিত থাকে অর্জিত প্রতিরক্ষা। তৃতীয় প্রতিরক্ষা স্তর ইমিউন ছাড়া। প্রথম প্রতিরক্ষা স্তর ফার্স্ট লাইন অফ ডিফেন্স। মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক এবং বাহ্যিক তলীয় প্রতিবন্ধক কেমিক্যাল, ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার্স হিসেবে বহিরাগত যে কোনো অণুজীব এবং কণাকে দেহের ভেতর থেকে প্রবেশে বাধা দেয় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয় থাকে। এই প্রতিরক্ষা স্তর নির্দিষ্ট বহিরাগত বস্তুকে টার্গেট হিসেবে না করে সব বহিরাগত পদার্থকে ক্ষতিকর বিবেচনা করে দেহে প্রবেশের নিম্নোক্ত ভৌত রাসায়নিক প্রতিবন্ধকের নিয়মিত কাজ করার ব্যবস্থা করে তোলে। তাই এই স্তরটি নন স্পেসিফিক স্তর নামে পরিচিত। এক হচ্ছে ত্বক স্কিন ইন্টিজিয়ার টু কভার। ত্বকাচারভাবে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কার্যকরী হিসেবে ক্যারাটিনময় বায়ুরোধী অবৈধ এবং এই প্রতিরোধ পদার্থের অবৈধ তার সবসময় প্রতিস্থাপিত হয়ে থাকে অ্যাসিডিক পিএইচ এবং চার হচ্ছে ঘামগ্রন্থি সেতুগ্রন্থি উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। লোমা তার হচ্ছে নাকের ভেতরকার লোমা ধুলামল আটকে অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে সিলিয়া। দেহের প্রবেশ পথগুলো তার মিকসা ঝিলিতে আবৃত। মিকসা ঝিলি অনেক অংশ অনাজিক এবং সর্বমুখী আন্দোলন থেকে আবৃত থাকে। বহিরাগত এবং কণা অণুজীব এই ঝিলির মিকসে আটকে দলা পাকিয়ে হাসি থুতু বহিরাগত হয়ে থাকে এবং পাকিস্তানিতে এসে পৌঁছে। অশ্রু ও লালা টিয়ার্স অ্যান্ড সেলিবা। অশ্রু ও লালা আমাদের অজান্তে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অশ্রু ও লালা যে লাইসোজোম এনজাইম রয়েছে তা ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। লালা মুখ গহ্বরকে শুধু শীত ও পিছিয়ে রাখে না, গহ্বরের প্রাচীর যেন শুকিয়ে ফেটে না যায় সে কাজও করে। এই কারণে কোনো জীবিত ব্যাকটেরিয়া মুখ থেকে ক্ষতিকর করতে পারে না, বরং মিশ্রিত হয়ে সরাসরি পাকস্থলীতে রয়েছে আরও শক্তিশালী অ্যাসিডের বিনাশ হয়ে থাকে। চোখে বারংবার ভিজিয়ে অশ্রু বহিরাগত কণা এবং অণুজীবের সংক্রমণ থেকে রক্ষা করে। সিরুমেনহা আর ইয়ারেক্স কর্ণঘোর নামক অংশের প্রাচীর থেকে ঘটিত বাদামি এবং রঙের মোমের মতো পদার্থকে সিরুমান বলা থেকে কানের পর্দায় যেন ময়লা অণুজীবের সংক্রমণ শ্রবণে ব্যাঘাত না ঘটে সেই জন্য সিরুমান আটকে শক্ত তলাপেলায় অর্থাৎ কানের কোলে পরিণত হয়ে থাকে। পাকস্থলীর অ্যাসিড তার খাদ্য পানির সঙ্গে অনেক ক্ষতিকর অণুজীব পাকস্থলীর এসে জমা হয়ে থাকে। পাকস্থলীর শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয়ে থাকে। এর জন্য জনতন্ত্রের অ্যাসিড রয়েছে। জনতন্ত্রের অন্তর্ভুক্ত প্রচণ্ড অ্যাসিডিক ও আঠালো হয়ে থাকে। তার চরম প্রবেশিত অণুজীবের সহজে আঠালো কারণে আটকে যায় এবং প্যাগোসাইট এগুলোকে ক্রাশ করে বা দ্রুতাকাশের সময় সবাইকে নিষ্কাশিত করে। জনিতে অবস্থিত ব্যাকটেরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড গ্রহণ করে অন্য অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। চোখ অশ্রুতে লাইসোজোম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তারপর মুখ গহ্বর, তারপর মুখে ঝিলে এবং দাঁত এবং জিহ্বা ধ্বংস করে। তারপর সিলিয়াগ্রন্থি লিম্ফোসাইটের কোষা এবং জিহ্বা ধ্বংস করে। শ্বসনতন্ত্র হচ্ছে ট্রাকে এবং ব্রঙ্কাইয়ের অন্তঃপ্রাচীরের মিকোস স্তর যখন জীব পাঠিয়ে দেয় সিলিয়ার আন্দোলনে অণুজীব্বা বাইরে থেকে বের হয়ে যায়। ত্বক বিভিন্ন রাসায়নিক অণুজীবের প্রবেশে অবৈধ রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
তারপর হচ্ছে গান হচ্ছে সিরিমনে ঘটিত হয়ে ব্যাকটেরিয়ায় বৃদ্ধি রোধ হয়ে থাকে। তারপর শীত রক্তকণিকা নিউট্রোফিল এবং মনোসাইট ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। প্লিহা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। পাকস্থলী ও অন্ত্র পাকস্থলীয় অ্যাসিডিক ক্ষরণ অনেক ধরনের অণুজীব ধ্বংস করে। অন্ত্র থেকে ক্ষরিত অ্যান্টিবডি ভাইরাস ও অন্যান্য অণুজীবকে আক্রমণ করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সেকেন্ড লাইন অফ ডিফেন্স বাহ্যিকতলীয় প্রতিরক্ষা স্তর থেকে তার দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে কোনো অণুজীব এবং অণুকণার বিরুদ্ধে দেহ অভ্যন্তরে এবং কোষীয় প্রতিরক্ষা স্তর ইন্টারনাল সেলুলার কেমিক্যাল ডিফেন্সেস গঠিত যে স্তরটা প্রতিরোধ করে তুলে তাদেরকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলা থেকে এটি একটি নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর সংজ্ঞা দিতে হবে। নিচে বর্ণিত অন্তত 6 ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা পদ্ধতি নিয়ে দ্বিতীয় প্রতিরক্ষা স্তররা গঠিত। ফ্যাগোসাইট বড় আকারের শীত রক্তকণিকা যা অণুজীব হন্য কোষ থেকে বহিরাগত কোনো অবকর্ণ করে এবং দেহের প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রাখে তাদেরকে ফ্যাগোসাইটে বলা থাকে। দুটি প্রধান ফ্যাগোসাইট হচ্ছে নিউট্রোফিল এবং হচ্ছে ম্যাক্রোফেজ। এগুলো অস্থিমজ্জ থেকে উৎপন্ন হয়। দেহে জীবাণু সংক্রমণ হলে তার প্রতি সারাদান হিসাবে নিউট্রোফিল রক্ত এবং ম্যাক্রোফেজ নিজস্ব টিস্যুতে ফ্যাগোসাইটোসিস জীবাণু গ্রাস করে। শুধু জীবাণু গ্রাস হজমই নয়, ম্যাক্রোফেজের ভ্রূণ রক্তকণিকা এবং মৃত টিস্যু খণ্ড এবং কোষীয় মালা গ্রাস করে তাঙ্গ হিসেবে কাজ করে। সচেতন মাস্টারন কোষ ন্যাচারাল কিলার সেলস সংক্ষেপে এনকে সেলস এবং এক ধরনের লিম্ফোসাইটের যা বিশেষ শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে টিউমার এবং হচ্ছে ভাইরাসে সংক্রান্ত এবং প্লাজমা জেলিতে নিজস্ব পরিবর্তনকে শনাক্ত করে এগুলোকে ধ্বংস করে দেয়। এর মাধ্যমে হচ্ছে সহজাত মানব কোষ এনকে সেল, তারপর এগুলোকে নন স্পেসিফিক মারণ কোষ এনকে কোষ ফ্যাগোসাইটিসের কোষ বরং রাসায়নিক উৎপাদকরণ করে নিজস্ব কোষের প্লাজমা ঝিল্লি ধ্বংস করে দেয়। এনকে কোষের দ্রুত টার্গেটে ঝিল্লিতে এটি রন্ধের সৃষ্টি হয়ে থাকে এবং নিউক্লিয়াসটি ছিন্ন ভিন্ন হয়ে যায় প্রদাহ। টিস্যুর যে কোনো ক্ষতিকর হলে সংক্রমণজনিত দহন যন্ত্রণাদায়ক হয়। রাসায়নিক আঘাতজনিত দৈহিক অক্ষতায় যে ধারাবাহিক ঘটনার ক্ষতস্থানটি লাল হয়ে যায় এবং পরে গরম হয়ে যায়, ফুলে যায়। সবশেষে ব্যথার প্রকাশ করে সম্মিলিতভাবে প্রদাহরা ইমিউনিটারি রেসপন্স বা প্রদাহ বলা থেকে রক্ত প্রবাহ বৃদ্ধি সাথে ক্ষতস্থানেও তাপমাত্রা বেড়ে যায়। হিস্টামিনের উপস্থিতির জন্য খুশিখানাতে প্রাচীরা বেশি বেদ হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে তারপর প্রাচীর ভেদ করে অসংখ্য নিউট্রোফিল এবং হচ্ছে ও অনেক উপাদান তার হচ্ছে জন্মাশয়ের রক্ত জমাটের ফ্যাক্টর এবং অক্সিজেন পুষ্টি পদার্থ তরল পদার্থ রক্ত প্রবাহে মুক্ত হয়। ফলে ক্ষতস্থান ফুলে ওঠে। নিউট্রোফিলের রোগ সৃষ্টিকারী জীবাণুর বিষাক্ত পদার্থ মৃতকোষকে বপন শুরু করে। তখন ম্যাক্রোফেজ আবির্ভূত হয়ে দ্রুত এইসব বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতি আক্রমণে নিযুক্ত হতে থাকে। কমপ্লিমেন্টারি সিস্টেমেন্ট বা কমপ্লিমেন্টারি সিস্টেম হচ্ছে অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিন গঠিত একটি গ্রুপ যা রক্তে সংগঠিত হয়ে প্রতিরক্ষা পদ্ধতিতে সহায়তা করে। স্বাভাবিক অবস্থায় তারপর যেসব প্রোটিন নিঃস্বভাবে সংগঠিত হতে থাকে, একবার যদি প্রোটিন সক্রিয় হয়ে ওঠে তাহলে তা আরেকটি প্রোটিনকেও সক্রিয় করে তোলে। এইভাবে সমস্ত প্রোটিন পরস্পরকে সক্রিয় করে স্পেসিফিক নন স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতি কোষকে দেয়। ফলশ্রুতিতে এনকে কোষ দক্ষতার সাথে নিউমার কোষ নিউট্রোফিল টিউমার কোষ ধ্বংস করে এবং নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজে দ্রুত ক্ষতস্থানে পৌঁছায়। তার চরমজীবের কমপ্লিমেন্ট আটকে থাকে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে তারপর কোষ বকনে সাহায্য করে, চিনিয়ে নেয় এবং রক্তকণিকার প্রসারণ ঘটিয়ে প্রদাহ ত্বরান্বিত করে। ইন্টারফেরন ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে এবং ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন এবং গঠিত হয়ে থাকে ইন্টারফেরন বলা থেকে। ইন্টারফেরন প্রভাবিত হয়ে আশেপাশের সুস্থ কোষে ছড়িয়ে পড়লে তারপর সব কোষের ঝিল্লিতে যুক্ত হয়ে থাকে এবং সুস্থ কোষগুলোকে এই ধরনের প্রোটিন সংশ্লেষ করে। বলে ভাইরাসের পক্ষে অন্য সুরক্ষিত কোষগুলোকে আক্রমণ করা কঠিন হয়ে পড়ে। ইনফেরনের অন্যতম নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর ভাইরাসের বংশবৃদ্ধির যেহেতু জীবিত কোষের প্রয়োজন হয়, তাই সজীব কোষের দ্রুত সারা দিয়ে ইন্টারফেরনের সুরক্ষা প্রাচীর গড়ে তোলে। জ্বর ফিভার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শেষ অস্ত্র হচ্ছে জ্বর। দেহ তাপমাত্রা স্বাভাবিক 97 থেকে 99 ডিগ্রি সেলসিয়াস, 40 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে জ্বর বলা থেকে ফ্যাক্টরোফাজ যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া বহিরাগত শনাক্ত করে ও আক্রমণ করে তখন রক্ত প্রবাহে পাইরোজেন নামক হচ্ছে পেপটাইডটা খনন করে। পাইরোজেন এবং মস্তিষ্কে হাইপোথ্যালামাসের বিভাগে পরিবর্তন ঘটিয়ে তারপর দেহের তাপমাত্রা উচ্চতর তাপমাত্রা নির্ধারণ করে। তখন শরীরে কেঁপে ওঠে এবং জ্বর আসে। জন্মত্রই ক্ষতিকর নয়, কম মাসে জ্বর 102 থেকে 104 ডিগ্রি উপকারী করে। এমন জ্বরে দেহের ভিতরে জীবাণু তেমন সুবিধা পায় না, বরং সংক্রমণের বিরুদ্ধে দেহের যুদ্ধ সক্ষমতা বেড়ে যায়। জ্বর হলে দেহকোষের বিভাগীয় হার বেড়ে যায়। প্রতিরক্ষা পদ্ধতি এবং টিস্যুর ক্ষয়পূরণ দ্রুততর হয়ে থাকে। জ্বর শেষে ম্যাক্রোফাজগুলো পাইরোজেন বন্ধ করে দেয়। দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে। যে জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় কিংবা 100 ডিগ্রি সেলসিয়াস, তখন চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয় থার্ড লাইন অফ ডিফেন্স যে প্রতিরক্ষা স্তররা দেহে অনুপ্রবেশকারী নিজস্ব বহিরাগত রোগ জীবাণু অণুজীব বা ক্যান্সার কোষে ধ্বংস করে। প্রথমবার আক্রান্ত হওয়ার পর নিজস্ব ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রাখে এবং পরবর্তী যে কোনো সময় আক্রমণে দ্রুত কার্যকরী সাড়া দেয়। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলে। এই স্তরের সামগ্রিক কর্মটি ইমিউন রেসপন্স নামে পরিচিত। বহিরাগত অণুজীব বা কোনোভাবে প্রথম দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে, অর্থাৎ সমস্ত নন স্পেসিফিক প্রতিরক্ষাটি অনুপ্রবিষ্ট হলে তার প্রতিরক্ষা স্তরের সর্বোত্তম সক্রিয় শক্তিশালী এবং স্থায়ী অনুক্রম সারার সম্মুখীন হয়ে থাকে। এই সারাটা নিম্ন 3টি বিশেষ বৈশিষ্ট্য থাকে।
বহিরাগত অণুজীব বা করোনা শনাক্ত করে টার্গেটে পরিণত করতে পারে নিজের স্বাস্থ্যবান কোষকে অসুস্থ, যেমন হচ্ছে ক্যান্সার কোষ বা মৃত কোষকে মৃত করতে পারে। বহিরাগত অণুজীব বা করোনা সংক্রমণ স্মৃতি ধরে রেখে তার হচ্ছে বছর পর বছর নিজস্ব বহিরাগত অনুপ্রবেশে দ্রুত ঠেকানোর চেষ্টা করে। এটি সমগ্র দেহকে রক্ষা এবং অনুপ্রবেশে দ্রুত উদ্ভূত অনাক্রমতা দেহের নির্দিষ্ট অংশে কার্যকর না থেকে শরীরের যে কোনো অংশে তা হচ্ছে কার্যকর করতে পারে। দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা প্রথম প্রতিরক্ষা ইস রোল অফ স্কিন ইন ডিফেন্স অফ দ্য বডি। মানব দেহকে সংক্রমণ হাত থেকে রক্ষা পেতে হলে তার হচ্ছে প্রথমে দেহের দরকার জীবাণু অনুপ্রবেশের দরকার, সে কাজে প্রতিবন্ধক হিসেবে ত্বক এবং কার্যকর ভূমিকা পালন করে। এই কারণে তার হচ্ছে প্রথম শারীরিক প্রতিরক্ষা হিসেবে ত্বক সুপরিচিত থাকে। এটি অন্যতম নন স্পেসিফিক পরিস্থিতি প্রতিবন্ধক কোনো জীবাণু বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারলে জীবাণু মনে করে এবং সে অনুযায়ী ব্যবস্থা সে ধরনের প্রতিবন্ধক ঘনিষ্ঠ বা নন স্পেসিফিক প্রতিবন্ধক বলা থেকে নিচে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। ত্বকের বাইরের স্তরটি হচ্ছে এপিডার্মিস, এটি একটি হর্নি স্তর বা যা মৃত চাপা কোষে গঠিত এবং স্টার্নাম কার্নিয়াম নামে পরিচিত। এটি জীবাণু স্তর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রবেশে হতে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কতগুলো ভাইরাস ছাড়া এমন কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত কোষের ভেতরে প্রবেশ করতে পারে। মানবদেহে ক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময় থাকে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে বাঁচতে পারে না, কারণ ত্বকের শীত অস্থিপাচক গ্রন্থি ও ঘ্রাণগ্রন্থি যথাক্রমে যে তেল বা হচ্ছে শ্বেত বা ঘাম খরিত হয়ে থাকে ত্বকে এসিডিক পিএইচ 3 থেকে 5 করে তোলে। এমন পরিবেশে জীবাণু বাঁচতে ও বংশ বৃদ্ধি করতে পারে না। অন্যদিকে ত্বকে যেসব ক্ষতিকর এবং উপকারী ব্যাকটেরিয়া সেগুলো এই অ্যাসিড এবং জীবাণু বজায় ত্যাগ না করে সেসব পদার্থেও ত্বকের উপরে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে। সে ত্বক ঘ্রাণগ্রন্থির ক্ষরণেও তারপর জীবাণু সে অ্যান্টিবায়োটিক পদার্থ থাকে, ডার্মিসাইডিন তারপর ব্যাকটেরিয়া এইসব পদার্থ থাকে মানুষের ত্বক আত জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে। তারপর দেহগাত্রের স্বাভাবিক বসবাসরত ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের সংক্রামক আশঙ্কা দেহকে বেড়ে গেছে, যেমন হচ্ছে জনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তা ল্যাটিক অ্যাসিড ক্ষরণ করে এবং পিএইচ মান না কমিয়ে দেয়। কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এসব ব্যাকটেরিয়া মারা যেতে পারে, ফলে জনিতে সে পিএইচ বেড়ে যায়। শেষ যুগে ক্যানিডাটা এবং হচ্ছে অন্যান্য অণুজীবের বংশবৃদ্ধি থেকে ক্ষতরোগ সৃষ্টি করে। ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ব্যাকটেরিয়া প্রবেশ এবং অভ্যন্তরীণ টিস্যুতে সংক্রমণের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। কাটা ক্ষতস্থান থেকে রক্ত নির্গত চমন পেতে শুধু যে রক্তক্ষরণ বন্ধ করে তাই না, বাইরে থেকে অণুজীব প্রবেশেও বাধা দেয়। দ্রুত আপাতকালীন চিকিৎসা হিসেবে এই প্রাকৃতিক চিকিৎসা অত্যন্ত কার্যকর। দেহের সুপ্ত অংশগুলো সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে থাকে। অনেক অংশ আবার ব্যাকটেরিয়া নাশকও বহন করে, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি, ওল ঢালায়, তারপর লাইসোজাইম সিমেনে, স্পারমাইন দুধে ল্যাক্টোপার অক্সিডেস ইত্যাদি থাকে। অশ্রু, নাসিকা ঝিল্লি এবং লালায় লাইসোজাইম সিমেনে, স্পারমিন দুধে ল্যাক্টোপার অক্সিডেস ইত্যাদি থাকে। কানের ভিতরে সিরুমিয়াস গ্রন্থি থেকে সিলুমেন নামক কানের মোম কানের গভীরে ধুলাবালি ব্যাকটেরিয়া এবং ছোটো উপকার প্রবেশ প্রতিরোধ করে। সিরুমিয়াস গ্রন্থি কর্ণঘুরে এক ধরনের ত্বকীয় গ্রন্থি। খাদ্যগ্রহের ব্যাকটেরিয়া ধ্বংসের পরিপাক নালী অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা প্রথম প্রতিরক্ষা স্তর। রোল অফ ডাইজেস্টিভ অ্যাসিড অ্যান্ড এনজাইম ইন দ্য ডিস্ট্রাকশন অফ ব্যাকটেরিয়া ইন ফুড। আমরা প্রতিনিয়ত অসংখ্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের মুখোমুখি হচ্ছে। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে খাদ্যের সঙ্গে ব্যাকটেরিয়া গ্রহণ করে বাচ্চার জন্য আহার করি, কিন্তু তা যদি ব্যাকটেরিয়া যুক্ত হয় তাহলে জীবন ধারণে অসুবিধা হতে পারে। কিছু ব্যাকটেরিয়া সবসময় খাদ্যবাহিত হয়ে দেহে প্রবেশ করে, কিন্তু দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় থাকে বলে আমরা টের পাই না। নাসিকা গলবিলার ও ট্রাকের মিউকাসের ঝিল্লি যে মিউকাস গ্রহণ করে তা লাইসোজাইম নামক এক ধরনের প্রোটিন থেকে থাকে, যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। ট্রাকিয়ার মিউকাসা শুধু মাইকাসি গ্রহণ করে না, এর প্রাচীর সিলিকাময় বটে। সিলিয়া থাকায় তারপর প্রাচীর বহিরাগত বস্তু থেকে প্রবেশের বাধা পেয়ে সিলিকার আটকে পড়ে এবং সিলিয়ার বহির্মুখী আন্দোলনে ব্যাকটেরিয়া মিউকাসে মিশ্রিত হয়ে কলবিলে পড়ে। কলবিল থেকে এইসব ব্যাকটেরিয়া পাকস্থলীতে পৌঁছালে গ্যাস্ট্রিক জুসের হাইড্রোগুলার এর বিক্রিয়া ধ্বংস হয়ে যায়। খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসের পরিভাগ এবং অ্যাসিড হয়ে এনজাইমের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লালা গ্রন্থিতে লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম রয়েছে, এটি মুখ এবং গলায় সংক্রমণকারী স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকাইলাস, বেসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া সহ তার অন্য জীবাণু ধ্বংস করে। ব্যাকটেরিয়া পলিস্যাকারাইডে নির্মিত কোষ প্রাচীর বিরত হয়ে এদের নষ্ট করে লাইসোজাইম লালা এবং লালা অবস্থিত সামান্য পরিমাণ হাইড্রোজেন কার্বনেট আয়ন তারপর সেটি দাঁতের উপস্থিতিকে প্রশমিত নিষ্ক্রিয় করে মিলে দাঁতের ক্ষয় থেকে হাতের থেকে রক্ষা করে। লালার বিরামকরণে মুখের ভিতরে দাঁতে এবং খাদ্য কণা জমতে পারে না, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। পাকস্থলী প্রাচীরের ব্যাটেল এবং জেনেটিক কোষে গঠিত এবং অক্সিনেটিক কোষ থেকে এবং বিপুল পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অভ্যন্তরে
শক্তিশালী এসির মাধ্যমে পিএইচ 1 থেকে 2 সৃষ্টি করে। এসিডের মাধ্যমে খাদ্যে অবস্থিত ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে। অন্তরে বসবাসকারী কয়েক ধরনের মৃতজীবী অণুজীব ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খাদ্যবাহিত হয়ে কয়েক ধরনের ভাইরাসের বৃদ্ধি রোধ করে। যকৃত থেকে হরিত পিত্ত, তারপর ক্ষারীয় পিএইচ 8 এবং ডিউটেনামে অবস্থিত কাইমের অ্যান্টিবডি উৎপন্নের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে বৃদ্ধি প্রতিহত করে। সমগ্র কোষ্ঠীনালী অন্তঃপ্রাচীর মিউকাসে আবৃত থাকে। মিউকাসে অবস্থিত এক ধরনের রাসায়নিক রয়েছে যা ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে এবং প্রাচীর গাত্রকে আটকাতে থাকতে দেয় না। ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। রোল অফ ম্যাক্রোফেজ নিউট্রোফিলস ইন ডেস্ট্রয়িং ব্যাকটেরিয়া মানবদেহে প্রতিরক্ষায় শতব্যস্ত এবং শীত রক্তপিল এবং রক্তবাহিকা মিলে দ্বিতীয় সাথীর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই স্তরকে নন স্পেসিফিক অন্তঃস্থ প্রতিবন্ধক বলে। তারপর প্রথম স্তর পেরিয়ে ভিতরে প্রবেশ করলে এবং জীবাণুর বিরুদ্ধে প্রবেশ করলে তারপর সে তাৎক্ষণিক প্রতিরক্ষা স্তর করে তুলে। দ্বিতীয় স্তর তারপর এই স্তর টিস্যু রক্তবাহিকা এবং ফ্যাগোসাইটিস এবং লিউকোসাইট নিয়ে গঠিত। তারপরে দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়ার ধ্বংস এবং দু ধরনের ফ্যাগোসাইটিস এবং কোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাক্রোফেজ 2 নিউট্রোফিল তারপর নিচে ব্যাকটেরিয়া ধ্বংসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো। ম্যাক্রোফেজ গ্রিকে মার্কোস লার্জ এবং প্যাগিন ইট অর্থাৎ বিটি আর্টেস, তারপর মনোসাইট বৃক্ষাকার, তারপর দানাহীন সাইটোপ্লাজম, শ্বেত রক্তকণিকা এবং মোটা শ্বেত রক্তকণিকা শতাংশ মনোসাইট। অসীমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে 8 থেকে 20 ঘন্টা সংগঠিত হওয়ার পর কোষিক নালীর প্রাচীরের এর ভিতর দিয়ে তারপর টিস্যুতে অভিযাত্রী হয়ে ফুলতে শুরু করে এবং 5 গুণ বড় হয়ে 60 থেকে 80 মাইক্রোমিটার বড় হয়ে থেকে এই পরিণত হয়ে মনোসাইটকে ম্যাক্রোফেজ বলা থাকে। কিন্তু ম্যাক্রোফেজ সরাসরি পরিভ্রমণ করে অনেকগুলোতে স্থায়ীভাবে নিশ্চিত যেমন ফুসফুসের যকৃত, বৃক্ষ, টিস্যু, মস্তিষ্ক, বিশেষ করে লসিকা এবং লিহা অবস্থান প্রয়োজনে সেখানে ম্যাক্রোফেজ 40 মাইক্রোমিটার মিনিট গতিতে ঘনবর্তী চলনের সাহায্যে স্থানান্তরিত হয়ে থাকে এবং বেশ কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে। ম্যাক্রোফেজ কোষের প্রবিষ্ট বীজজাতীয় পদার্থের ইমিউন সাধারণকালে মূল ভূমিকা পালন করে। তখন মনোসাইট গুলোতে টিস্যুতে অভিজাতির হয়ে ম্যাক্রোফেজে পরিণত হয়ে থাকে। ম্যাক্রোফেজের উপস্থিতি থেকে ধারণা করা যায় যে দেহে বহিরাগতদের প্রবেশ ঘটেছে। ইমিউনতন্ত্রের মাধ্যমে ম্যাক্রোফেজ নিউট্রোফিলের চেয়ে বেশি শক্তিশালী ফ্যাগোসাইট হিসেবে কাজ করে। তখন একটি ম্যাক্রোফেজ বা 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করে থাকে। কখনো সম্পূর্ণ লালাগ্রন্থি, ছত্রাক, ম্যালেরিয়া জীবাণুর মতো বড় পদার্থ গ্রাস করে। ম্যাক্রোফেজের এসব পদার্থ এবং গ্রহণ এবং পরিপাক অংশ বহিষ্করণের পরে অনেক সময় জীবিত থাকে এবং কয়েক মাস সক্রিয় থাকে। সাইটোকিনিন নামক রাসায়নিক পদার্থের বাধাকরণ এবং প্রয়োজনীয় কোষকে একত্রিত করে ক্ষত নিরাময়ে ভূমিকা পালন করে নিউট্রোফিল। নিউট্রোফিল হচ্ছে 10 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত কণাগুলো পরস্পরের সাথে সূক্ষ্মতন্তুর সাহায্যে যুক্ত সূক্ষ্ম তন্তুনাময় সাইটোপ্লাজম শ্বেত রক্তকণিকা দেহের মোটর রক্তকণিকার সাথে সুদূর নিউট্রোফিল এবং এসব কণিকা কণাপিদীয় চলনা কোষের 40 মাইক্রোমিটার এবং মিনিট এবং অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 100 বিলিয়ন 10,000 কোটি নিউট্রোফিল রয়েছে। 1 সপ্তাহের মধ্যে পরিণত নিউট্রোফিলের রূপ নেয়। এগুলো ক্ষণস্থায়ী রক্তকণিকা রক্তপ্রবাহের প্রবেশের মাধ্যমে 12 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। তবে টিস্যুতে প্রবেশ করে কিছুদিন বেশি বাঁচে। কণিকাগুলো যেহেতু ঘনজীবী তাই সুরক্ষায় কখনো এসব কণিকার প্রয়োজন পড়ে। সেই কারণে বিপুল সংখ্যক নিউট্রোফিল অস্থিমজ্জায় সবসময় মজুদ থাকে। অস্থিমজ্জার বাইরে থেকে সংগঠিত 100 বিলিয়ন নিউট্রোফিলের মধ্যে অর্ধেক থাকে টিস্যুতে, বাকি অর্ধেক থাকে রক্তবাহিকা। যেগুলো রক্তবাহিকায় থাকে তার অর্ধেক থাকে মূল এবং দ্রুত রক্তস্রোতে, বাকি অর্ধেক চলে যাচ্ছে ধীরে সুস্থ রক্তবাহিকার অন্তঃপ্রাচীর ঘেঁষে সঙ্গে সঙ্গে তারপর যেন টিস্যুতে প্রবেশ করে। নিউট্রোফিল হচ্ছে সক্রিয় ফ্যাগোসাইটিসকে বা শ্বেত রক্তকণিকা, তারপর এগুলো বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং যেগুলো কণা গ্রাস করে না। কণিকা অভ্যন্তরে লাইসোজোম যে সক্রিয় কার্বোলাইটিক যেমন ধারণা করে রাখে তাদের গৃহীত বস্তু ধ্বংস করে। নিউট্রোফিলের পক্ষে ব্যাকটেরিয়া তার বড় পদার্থ থেকে গ্রাস করার সম্ভাবনা হয় না। একটি নিউট্রোফিল 3 থেকে 20টি নিউট্রোফিল গ্রাস করতে পারে, এরপর সেটি নিজে নিষ্ক্রিয় হয়ে মৃত্যুবরণ করে। ফ্যাগোসাইটোসিস অর্থাৎ ইট গার্ডের শব্দের অর্থ হচ্ছে সেল, ওহিসিস শব্দের অর্থ প্রসেস ভক্ষণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া তার বিভিন্ন শীত রক্তকণিকার দেহ রক্ষার হিসেবে গণপতি সৃষ্টি করে এবং অনুপ্রবেশকারী জীবাণু তার ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি বা টিস্যুর মৃত কোষ অন্যান্য বহিরাগত কণাকে ক্রাশ এবং এনজাইমের সাহায্যে ধ্বংস করে দেহকে আজীবন সুস্থ রাখতে সদস্য ফ্যাগোসাইটোসিস বলা থেকে। ইমিউনতন্ত্রের প্রধানতম কাজ হচ্ছে সমন্বিত এবং কার্যকর ফ্যাগোসাইটোসিস চালু রাখা। ফ্যাগোসাইটোসিসের তাপসময় ফ্যাগোসাইটোসিস সম্পূর্ণ ফ্যাগোসাইটোসিস জুড়ে এমন এক জৈব রাসায়নিক এবং জৈব পদার্থ বিজ্ঞান কর্মকাণ্ড অব্যাহত থাকে, যার ফলে এই প্রক্রিয়া সুচিন্তিত ধাপ শনাক্ত করা প্রায় অসম্ভব বলা চলে। বৈজ্ঞানিক পর্যায়ে আলোচনার সুবিধার্থে ফ্যাগোসাইটকে 7টি ধাপে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ম্যাক্রোফেজের সক্রিয় হওয়া অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোসাইটস জীবাণুর সংক্রমণের ফলে প্রদাহস্থলে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা, টিস্যু রক্ত জমাট এবং উৎপন্ন কাইটিন এবং হিস্টামিন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস তারপর ইত্যাদি রাসায়নিককে উদ্দীপ্ত করা হয় থাকে ম্যাক্রোসাইটিলোকে। ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল কোষিকা নালীর মাধ্যমে প্রাচীর ভেদ করে ক্ষতস্থান উপস্থিত হয়ে থাকে। ম্যাক্রোসাইটগুলো তার মাধ্যমে তখন সংক্রমণকারী ব্যাকটেরিয়ার তার বিভিন্ন রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ক্ষতস্থানে জ্বর হতে থাকে। সে পরিবেশকে কেমোট্যাক্সিস বলে।
অণুজীব ভাগন ইনজেকশন সক্রিয় হওয়ার পর ক্রমশ অণুজীবের দেহতলার সংশ্লেষে ফ্যাগোসাইটের ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল দ্রুত যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে তার ফ্যাগোসাইটের ঘনপথ সৃষ্টি করে যে অণুজীব ভক্ষণে উদ্বুদ্ধ হয়ে থাকে এবং 0.01 সেকেন্ড এটি ব্যাকটেরিয়াম ভক্ষণ করতে সক্ষম হয়। ফ্যাগোজোম সৃষ্টি ফরমেশন অফ ফ্যাগোজোম তার হচ্ছে যে অণুজীব ভক্ষণের উদ্দেশ্যে ফ্যাগোসাইটের ঘনপথ থেকে বের হয়ে বা ব্যাকটেরিয়া ছাড়ার দিকে ধীরে এবং ঘনপথের মাঝে বিশিষ্ট গহ্বরে আবদ্ধ করে। দুদিক থেকে আসা ঘনপথের অগ্রভাগ এবং গিয়ে পরস্পর একীভূত হয় থাকে এভাবে শিশু চিলিবেষ্টিত তরিকাটি ফ্যাগোজোম নামে পরিচিত। ফ্যাগোসাইটিসের সাইটোপ্লাজমে অবস্থিত একটিন এবং অন্যান্য সংকোচনশীল তন্তু ফ্যাগোজোমের চতুর্দিকে ঘিরে থাকে। নিঃসরণ তন্তুর মাধ্যমে ফ্যাগোসাইটোসিসের ঝিল্লির মাধ্যমে ফ্যাগোজোম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজম এবং চিলিবেষ্টিত থলিকার মতো চালিত হয়। ফ্যাগোলাইসোসোম সৃষ্টি, তারপর ফরমেশন অফ ফ্যাগোলাইসোসোম, তারপর আবদ্ধ ব্যাকটেরিয়া সহ ফ্যাগোলাইসোসোম এবং সাইটোপ্লাজম অভ্যন্তরীতে পরিচয় হয়ে থাকে। এই সময় সাইটোপ্লাজম অবস্থিত গোল বা ঝিল্লি এবং হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণতা দুইটি লাইসোজোম নামক কোষ সংগ্রহ অন্যান্য সাইটোপ্লাজমিক দান এবং ফ্যাগোজোমের সৃষ্টির জন্য একীভূত থেকে একীভূত লাইসোজোম এবং ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়াল এজেন্টস ও পরিপাক এনজাইম ডাইজেস্টিভ এনজাইমস এবং ফ্যাগোজোমে গঠিত হয়ে থাকে। ফ্যাগোজোমটি তখন চিরবিশিষ্ট একটি পরিপাক থলিকায় পরিণত হয়ে থাকে। থলিকাটি ফ্যাগোলাইসোসোম বলে। ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ এবং পচন, ইন্টারসেলুলার কিলিং এবং ডাইজেশন, ব্যাকটেরিয়ার ধ্বংস ও পরিপাকের জন্য লাইসোজোম ফ্যাগোসাইটের জন্য একীভূত হয়ে দুই ধরনের রাসায়নিক পদার্থ গ্রহণ করে। প্রাচীর কয়েক মিনিটের মধ্যে ব্যাকটেরিয়া চলন, রেচন এবং জনসহ যাবতীয় কার্যকলাপ প্রলুব্ধ হয়। ব্যাকটেরিয়ার অন্যান্য বহিরাগত এবং প্রোটিন অণুকে হজম করার জন্য ফ্যাগোসাইটোসিস এবং লাইসোজোম বিপুল পরিমাণ প্রোটিওলাইটিক এনজাইম গঠিত হয়ে থাকে। অধিকাংশ ব্যাকটেরিয়ার পরিপাকে যেসব এনজাইম সহ থেকে অন্যান্য বিশেষ এনজাইম কার্যকর হয়ে থেকে ব্যর্থ হলে যক্ষার মতো অসুখের সৃষ্টি হতে পারে। অপচয় সহ ব্যাকটেরিয়ার অবশেষে রেসিডিয়াল বডি কন্টেনিং এবং ইনডিজেস্টিবল এবং ম্যাটেরিয়ালস ফ্যাগোজোম ঝিল্লি বেষ্টিত পরিপাক হওয়াটা কপার এবং ব্যাকটেরিয়া ধ্বংস হওয়াটা হজমের জন্য ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া এবং ফ্যাগোলাইসোসোমের এবং সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে না। তবে উপযুক্ত পুষ্টি পদার্থ উৎপন্ন হবে ফ্যাগোজোমের সাইটোপ্লাজমের পরিবেষ্টিত থেকে বজ্র পদার্থ রিসার্চ অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস বেশি সংখ্যক ব্যাকটেরিয়া এবং তার পরিপাকের প্রতিরোধ হয় এবং লাইসোজোমের ধ্বংসায়িত এবং রাসায়নিক পদার্থ এবং ফ্যাগোজোমে পরিচিত না হয়ে তারপর ফ্যাগোসাইটোসিস সাইটোপ্লাজম মুক্ত হয় নির্ফলে মৃত্যুবরণ করে। অন্যদিকে ম্যাক্রোফেজের উৎপন্ন বিষাক্ত এবং অপচয় অংশ ত্যাগ করাই তারপর নতুন ব্যাকটেরিয়া ধ্বংসের তৎপর হয়। সহজাত অর্জিত অনাক্রমতা তারপর দ্বিতীয় প্রতিরোধ ডাইনেট অ্যান্ড অ্যাকুরেট ইমিউনিটি। মানবদেহের রক্ষাক্রমত সর্বশেষ যে প্রতিরক্ষা ব্যবস্থাকে জীবাণুকে পরাস্ত করতে এবং দ্বিতীয় প্রতিরক্ষা থাকে এই স্তরটি তার দু ধরনের হয়ে থাকে। সচেতন ইনেট ইনবর্ন ইমিউনিটি এবং অর্জিত প্রতিরক্ষা তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। সচেতন প্রতিরক্ষা ইনেট ইমিউনিটি মানবদেহের যে প্রতিরক্ষা এবং অনাক্রমণ আমলার মাধ্যমে প্রাত জন্ম এবং আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষা দ্রুত কার্যকর সহজাত প্রতিরক্ষা বলা থাকে। সহজাত প্রতিরক্ষা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বংশগতি সম্পর্কযুক্ত এবং প্রজাতি নিষ্ঠ, অর্থাৎ মানব প্রজাতির সকল সদস্যের মধ্যে একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কাঠামো থাকলে তার কার্যকারিতার মাত্রা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্নতর হয়ে থাকে। এটি বর্ণিত ধরনের হতে পারে। প্রজাতিগত প্রতিরক্ষা স্পিসিস ইমিউনিটি অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ না বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধতা থাকে, যেমন ম্যালেরিয়ার পরজীবী মানুষ ও মশকের উপর পরজীবী। গোষ্ঠীগত প্রতিরক্ষা তারপর কোনো বিশেষ পরজীবী দ্বারা মানুষের কোনো গোষ্ঠী আক্রান্ত হয় অপর গোষ্ঠীভূত পরজীবীর আক্রমণ সহজে প্রতিরোধ করতে পারবে, যেমন কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে বেশি যক্ষার শিকার হতে দেখা যায়। দিন হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা ইনফ্রাইজিবল ইমিউনিটি। কোনো তার মানুষের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পরজীবীর প্রতিহত করতে পারে। সহজাত প্রতিরক্ষা নিম্নভাবে গড়ে তোলে। প্রতিবন্ধক ব্যারিয়ার্স প্রতিবন্ধক টিস্যুগুলো হচ্ছে ত্বক, পুষ্টিনালী, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এবং নারীদের ক্ষেত্রে জননালীর প্রাচীর প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। প্রথম হয় ইনফ্লামেশন। টিস্যুর কোনো ক্ষতি হলে তাদের মাস্টারকোষের তত্ত্বরা নানা ধরনের ভূমিকা, বিশেষ করে হচ্ছে নিউরোফিলিয়া ম্যাক্রোফেজের জড়ো হয়ে সক্রিয় অংশগ্রহণ করে এবং যন্ত্রণাদায়ক অবসান ঘটে। কমপ্লিমেন্ট অন্তত বিশেষ ধরনের প্লাজমা প্রোটিন এটি আন্তঃসম্পর্কীয় গ্রুপ যা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে এবং রক্তের সঙ্গে বর্ণিত হয়ে থাকে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতি থেকে তারপর হচ্ছে সাহায্য করে, তাদেরকে কমপ্লিমেন্ট বলে। সক্রিয় তারপর হচ্ছে জীবের কোষ ঝিল্লিকে আটকে নিউট্রোফিলিয়া এবং হচ্ছে ম্যাক্রোফেজকে কোষ ভক্ষণে সাহায্য করে। বিহীন বা কোষ ধ্বংসের অংশ কাজ করে। ইন্টারফেরন তারপর হচ্ছে ভাইরাস আকৃত প্রতিক্রিয়া হিসেবে কোষের ভাইরাসের এবং হচ্ছে বংশবৃদ্ধিতে ব্যাঘাত করে এবং হচ্ছে আক্রান্ত ইন্টারফেরন নামক হচ্ছে বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করিতে হয়ে দেহকোষের রক্ষা করে। সহজাত কোষ ন্যাচারাল কিলার সেলস এগুলো লিম্ফোসাইটিস এবং হচ্ছে এগুলোর শীতের রক্ত নিকার তার হচ্ছে টিউমার কোষে ভাইরাসে আক্রান্ত কোষকে ধ্বংস করে। তার হচ্ছে সহযোগী ব্যাকটেরিয়া, তার সিম্পাটিক ব্যাকটেরিয়া, তার হচ্ছে পরিপাক তন্ত্র আর ত্বক, রেচন তন্ত্র এবং জনতন্ত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া সেভাবে বাস করে। এগুলো ক্ষতিকর নয়।
বরং উপকারী যেমন আছে কোলন বাসকরীয় ব্যাকটেরিয়া, ভিটামিন বি ও কে সংশ্লেষ করে। কিছু অণু যেভাবে রাসায়নিক গ্রহণ করে তার উচ্চারণ পরিবেশটা বৃদ্ধির হইতে পারে। অর্জিত প্রতিরক্ষা ইকুয়াল হিউম্যানিটি তাছাড়া মানুষের প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে না বরং পর থেকে নিজস্ব জীবনের তাকে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন এবং মাধ্যম আছে সৃষ্টি হয়ে থাকে অর্জিত প্রতিরক্ষা এবং স্পেসিফিক ইমিউনিটি। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুরকম হাতে করে সক্রিয় প্রতিরক্ষা, অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা অ্যাক্টিভ ইমিউনিটি এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যার মাধ্যমে হচ্ছে কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে। এটি দু ধরনের প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এই ধরনের প্রতিরক্ষা নিচরিত জীবনের সংস্পর্শে আসে, সংক্রমণ ঘটে এবং জীবনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে, যেমন হচ্ছে হাসপাতাল ক্লিনিকের সংক্রমণ। তারপর সেই ধরনের প্রতিরক্ষা দীর্ঘদিন থাকে, কখনো বা আজীবন থাকে। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা এই ধরনের একটা ভ্যাকসিনেশনের পর তারপর জীবনের উপর সক্রিয় প্রতিরক্ষা গড়ে থাকে। ডিবিরি ভ্যাকসিন, ডিপথেরিয়া, টেনাস, ধনুষ্টঙ্কার, পার্সিয়াস, কাশি এবং প্রতিরক্ষা গড়ে তোলে। অক্রিয় প্রতিরক্ষা প্যাসিভ ইমিউনিটি এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে অ্যান্টিবডির এক ব্যক্তির দেহ থেকে অন্য দেহ বা প্রাণী দেহে মানবদেহে প্রবেশ করানো হয়। এটি বর্ণিত দু ধরনের থাকে, প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। তারপর সেই ধরনের প্রতিরক্ষা আমরা বা কোলেস্ট্রল শালদূতের মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুদের প্রবেশ করে। এইভাবে স্থানান্তরিত হয় অ্যান্টিবডি কয়েক সপ্তাহ মাত্র টিকে থাকে। এই সময়ের মাধ্যমে শিশুদের নিজের অ্যান্টিবডি উৎপন্নের জন্য নিজস্ব প্রতিরক্ষা তন্ত্র গড়ে তোলে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। এই ধরনের প্রতিরক্ষা ইঞ্জেকশনের মাধ্যমে দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় থাকে। রোগ ভোগের পর তারপর আছে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে চিকিৎসা করানো হয় থাকে। কোথাও একটি নতুন অত্যন্ত কার্যকর ওষুধের প্রাদুর্ভাব করলে তারপরে সে মধ্যে সঠিক চিকিৎসার অভাবে এমন প্রতিরক্ষা গড়ে তোলা হয়। অর্জিত প্রতিরক্ষার দাবসমূহ তারপর স্ট্রেস অফ অ্যাকিউট ইমিউনিটি। কোষ প্রতিরক্ষা এবং অ্যান্টিবডি তার হচ্ছে নির্ভর প্রতিরক্ষায় তারপর অণুজীব ধ্বংসের বিভিন্ন তারপর হচ্ছে ব্যবহৃত সাধারণত ধাপা এবং একই রকম থেকে তারপর সাধারণত অর্জিত এবং ধাপগুলো থেকে বর্ণিত এবং হচ্ছে 3-7টি শিরোনামের অধীনে ব্যাখ্যা করা যায়। তারপর হচ্ছে ভিত্তি এমএচি মেজরস হিস্টোকোমোলিটিক কমপ্লেক্স, তারপর হচ্ছে পরিচয় মিন, তারপর হচ্ছে অণুজীব অ্যান্টিজেন প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে প্রবেশ করে এবং অর্জিত প্রতিরক্ষার সূত্রপাত ঘটে। সন্ধান ম্যাক্রোফাজ জাতীয় ফ্যাগোসাইটিস কোষের আদায় সংবৃদ্ধ হতে এবং চলাপথে বহিরাগত পদার্থ এবং অণুজীব পেলে হ্রাস করে। ম্যাক্রোফাজে অভ্যন্তরে বক্ষিত পদার্থ পরিপাকের অতি ক্ষুদ্র কণা পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে দেহে এটি অ্যান্টিজেন রয়েছে যা বোঝানোর জন্য পরিপাকৃত বহিরাগত পদার্থের কিছু কণা ম্যাক্রোফাজ কোষ জিরোতে এমএসসি চিহ্নিতকারী অংশে বাহিত হয়ে থাকে। ফলে হিমন্ত অন্তরের প্রধান কোষ তার এরপর টি কোষে সতর্ক হয়েছে। এভাবে ম্যাক্রোফাজ থেকে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে এপিসি হিসেবে কাজ করে। ম্যাক্রোফাজ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ অ্যান্টিজেন প্রেজেন্টিং হিসেবে এপিসি হিসেবে কাজ করে। লসিয়া গ্রন্থির বি কোষ এবং ডেন্ড্রাইটিক কোষ নামক হচ্ছে আরও দু ধরনের কোষ এপিসি হিসেবে কাজ করে। ম্যাক্রোফাজ সঠিক ধরনের রিসেপ্টরযুক্ত হেল্পার টি কোষের কাছে তার অ্যান্টিজেনকে উপস্থাপন করে। টি কোষের অ্যান্টিজেন সমগ্র অর্জিত প্রতিরক্ষা মেসেজের মতো কাজ করে এবং হচ্ছে সঠিক হেল্পার টি কোষে পাওয়া গেলে পর্যন্ত অ্যান্টিজেন পরিভ্রমণ করে। সঠিক টি কোষে বলে ম্যাক্রোফাজ তার সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক পদার্থ গঠন করে এবং টি কোষ দিতে হয়। বিপদ সংকেত কয়েক ঘন্টার মধ্যে হেলপার টি কোষে তারা নিজস্ব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং সেই ক্ষরণে অধীত তার হচ্ছে বিকোষ এবং সাইটোটক্সিকা টি কোষে এবং হচ্ছে নিজস্ব অ্যান্টিজেনকে আটকাতে এগিয়ে আসে। তারপর নিজস্ব প্রতিরক্ষা নির্মাণ বিল্ডিং স্পেসিফিক ডিফেন্সে তারপর হচ্ছে উদিত তারপর হচ্ছে বিকোষ এবং হচ্ছে টি কোষে সক্রিয় হয়ে তার হচ্ছে দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটাতে শুরু হয়ে থাকে। ফলে জিনগত তারপর হচ্ছে সদৃশ্যে কোষগুচ্ছ করে ওঠে। তারপর হচ্ছে সাইক্লোন তারপর হচ্ছে বিজ্ঞানের ধারণা হচ্ছে আমাদের 100 মিলিয়নের বেশি হতে 10 বেশি লিম্ফোসাইটের ক্লোন রয়েছে। ক্লোনের দু ধরনের কোষের সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের কোষে তারপর হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে দেহ রক্ষায় কাজ করে এবং আজর কোষ ইফেক্টর সেলস। আরেক ধরনের কোষে এবং অ্যান্টিজেনের স্মৃতি বহন করে তারপর ভবিষ্যতে এবং অ্যান্টিজেন কোষে দেহ প্রবেশ করলে রয়েছে এইসব কোষের মাধ্যমে স্মৃতি তারপর হচ্ছে এইসব বিশেষায়িত কোষের মাধ্যমে সাইক্লোজেনাল সিলেকশন বলে। প্রতিরক্ষা তারপর হচ্ছে অজিত প্রতিরক্ষা দ্রুত প্রতিরক্ষার মাধ্যমে হচ্ছে মানুষের দেহের অতিরক্ষা বজায় থাকে। অ্যান্টিবডি নির্ভরশীলতা তারপর অ্যান্টিবডি মেডিটেট রেসপন্সে বি কোষের তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বিভাজিত হয়েছে আর্টস ঘটে এবং হচ্ছে কোষে বিভাজিত হয় প্লাজমা প্রোটিন এবং প্লাজমা কোষের শাসক রক্তস্রোতের মাধ্যমে হচ্ছে করণের রেটিজেনের বিপক্ষে প্রতিরক্ষা হিসেবে তোলার জন্য অ্যান্টিবডি ক্ষরণ করে। কোষ নির্ভর সারা সেল মেডিটেটেড রেসপন্স সাইটোটক্সিক টি কোষ হচ্ছে কোষ নির্ভর সারাদানে কার্যকর টি কোষ, সাইটোটক্সিক টি কোষ হচ্ছে কোষ নির্ভর সারাদানে কার্যকর টি কোষ। এসব কোষে ডিজাইন কৌশলভাবে ধ্বংস করে মধ্যে ঘটনা যুগপথ কোষ সংগঠিত হয়ে থাকে। তখন সাইটোটক্সিক টি কোষে এবং টার্গেটের কোষে ধ্বংসিত হয়। সাইটোটক্সিক টি কোষে অ্যান্টিজেন উপস্থাপনকারী তারপর সেই পিসি ম্যাক্রোফাজের সম্মুখীন হতে এবং একটি হেপার টি কোষ এবং সাইটোটক্সিক টি কোষকে সক্রিয় হতে পারে এক ধরনের রাসায়নিক পদার্থকরণ করে। তারপর সাইটোটক্সিক টি কোষের সক্রিয় হলে বিভাজিত হয়
এবং স্মৃতিকোষের কার্যকর এবং সাইটোটক্সিক টি কোষ উৎপন্ন হয়ে থাকে। অতন্ত্র প্রহার কন্টিনিউয়াস সার্ভিলেন্স তারপর সেটি ইন্টেলিজেন্স যখন প্রথম দেহে প্রবেশ করে তখন কয়েকটি মাত্র লিম্ফোসাইটে সেটাকে শনাক্ত করতে পারে। সেই লিম্ফোসাইটকে খুঁজে বের করে বিভাজন উদ্দীপ্ত করে তার অগণিত লিম্ফোসাইট উৎপন্ন করতে পারে। এই কারণে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে মুখসারা এবং প্রাইমারি রেসপন্স ধীরে সংঘটিত হয়। কয়েক দিনের মধ্যে অ্যান্টিবডি পরিমাণ বেড়ে যায় এবং অ্যান্টিজেন প্রবেশের 1 বা 2 সপ্তাহ পর চরম মাত্রায় পৌঁছে দেহে যদি আবার অনেক বছর পর কয়েক যুগ পার হলে তার অ্যান্টিজেন অনুপ্রবেশ ঘটে, তারপর সারাদান এবং ঘটে এবং দ্রুত শক্তিশালী এবং গুণসারা নামে পরিচিত মুখ্য সারা এবং বিকোষ এবং সেটি কোষ লৌহিত বিভাজন হয় এবং কেবল অ্যান্টিজেন বিরুদ্ধে কার্যকর সৃষ্টি করে বরং স্মৃতিকোষ উৎপন্ন করে। তারপরে স্মৃতিকোষ অনেক বছর এবং এমনকি যুগ পর্যন্ত তারপরে জীবিত থাকতে পারে বলে অ্যান্টিজেন প্রতিটি সারা দেহের মধ্যে দক্ষ লিম্ফোসাইটের সংখ্যা বেশি থাকে এবং সারাদান প্রচণ্ড দ্রুত হতে 2-3 দিনের মধ্যে কার্যকর কোষের সংখ্যা চরম মাত্রা পৌঁছে যায়। সহজাত প্রতিরক্ষা অজিত প্রতিরক্ষার পার্থক্য তুলনীয় বিশেষ সহজাত প্রতিরক্ষা অজিত প্রতিরক্ষা স্থায়িত সহজাত প্রতিরক্ষার ক্ষেত্রে আজীবন হয়ে থাকে। অজিত প্রতিরক্ষার ক্ষেত্রে স্বল্প বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তারপর সহজাত প্রতিরক্ষার উপস্থিতি সবসময় উপস্থিত থাকে। অজিত প্রতিরক্ষার উপস্থিতি পরিবেশের উপর নির্ভরশীল। সহজাত প্রতিরক্ষার পূর্ব অভিজ্ঞতা পূর্বে আক্রান্তের প্রয়োজন হয় না। অজিত পূর্বে আক্রান্তের প্রয়োজন হয়ে থাকে। সহজাত প্রতিরক্ষা সারাদানকাল আছে তাৎক্ষণিক অবধিকে। অর্জিত প্রতিরক্ষার প্রথমবার 5 থেকে 6 দিন থেকে 1 থেকে 2 সপ্তাহ পরে দ্রুত সারা। তারপর সহজাত প্রতিরক্ষার ক্ষেত্রে স্মৃতিকোষ সৃষ্টি হয় না অবধিকে। অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট থেকে সৃষ্টি হয়ে থাকে। সহজাত প্রতিরক্ষা স্মৃতি অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় না অবধিকে। অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে সৃষ্টি হয়। তারপর সহজাত প্রতিরক্ষা হচ্ছে প্রতিবন্ধক তাপমাত্রা পিএইচ ত্বক এবং মিউকাস এবং চিলি প্রতিবন্ধক অবধিকে। অর্জিতের ক্ষেত্রে হচ্ছে লসিয়া পর্ব প্লিহা লিম্ফোয়েড টিস্যু হচ্ছে প্রতিবন্ধক। তারপর হচ্ছে সহজাত প্রতিরক্ষার উপাদান হচ্ছে প্রত্যয় এবং রাসায়নিক প্রতিবন্ধক এবং মারণ কোষ এবং প্লাজমা প্রোটিন প্যাকোসাইটোসিস ডেন্ড্রাইটিক কোষ অবধি। অর্জিতের ক্ষেত্রে উপাদান হচ্ছে বি কোষ এবং ডি কোষ। প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা রোল অফ অ্যান্টিবডি হচ্ছে ইমিউন সিস্টেম। দেহের প্রতিরক্ষাতন্ত্র এবং দেহ থেকে দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা দেহ কোষে বিশিষ্ট নিজস্ব অ্যান্টিজেনকে তারপরে ধ্বংস করে রেখে তারপর অ্যান্টিবডি বলা থেকে প্রত্যেক অ্যান্টিবডি থেকে ইমিউনোগ্লোবিন নামক বিশেষ ধরনের একটি প্রোটিন অণু তার সেটা রক্তনীক্ষার অন্যতম প্রধান হচ্ছে লিম্ফোসাইট 2 ধরনের এটি কোষ এবং বিসি কোষ। তার হচ্ছে বি লিম্ফোসাইট তার হচ্ছে উদাহরণ নেগেটিভ হচ্ছে প্লাজমা কোষের তার হচ্ছে সংক্ষেপে প্লাজমা কোষ নামে পরিচিত। প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপন্ন থেকে প্রয়োজন নয়। প্রত্যেক প্লাজমা কোষ থেকে প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। মানুষের দেহে 100 মিলিয়ন 10 কোটি এবং অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। অ্যান্টিবডি স্ট্রাকচারস অফ অ্যান্টিবডি তার হচ্ছে প্রত্যেক অ্যান্টিবডির মৌলিক গঠন হয়ে থাকে। গঠনিক অণুগুলো নিম্নরূপ থাকে ভারী ও হালকা শৃঙ্খলশীল। তারপর হচ্ছে প্রত্যেক অ্যান্টিবডি থেকে 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। তারপর হচ্ছে এর মধ্যে সদৃশ এক জোড়া লম্বা এবং ভারী শৃঙ্খল এবং অন্য জোড়া সদৃশ হালকা শৃঙ্খল হয়ে থাকে। ভারী ও হালকা শৃঙ্খলের আণবিক ওজন হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন এবং 23 কিলো ডাল্টন। তারপর ডাইসালফেট বন্ধন প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত 3টি আদৌ শৃঙ্খল এবং ডাইসালফেট বন্ড রয়েছে। এটি বন্ড এবং 2 ভারী শৃঙ্খলের মাধ্যমে হচ্ছে বাকি দুটিতে থাকে। দুপাশে ভারী এবং হালকা শৃঙ্খলের মাধ্যমে অ্যান্টিবডির মাধ্যমে ওয়াই আকৃতির মতো হয়ে থাকে। আন্তঃশৃঙ্খলের সালফাইড বন্ডের মাধ্যমে এটি বিভিন্ন অ্যান্টিবডিতে যুক্ত হতে পারে। তাছাড়া প্রতিটি অ্যান্টিবডিতে প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলা আবার অন্তঃস্থভাবে অন্তঃশৃঙ্খল এবং ডাইসালফেট বন্ডে যুক্ত হয়। স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল প্রত্যেক অ্যান্টিবডিতে 2 অঞ্চল বিশিষ্ট গঠনে নির্মিত হতে স্থায়ী অঞ্চল অনুযায়ী পরিবর্তনশীল অঞ্চল ধর্ম অনুযায়ী প্রত্যেক অ্যান্টিবডিটা ভারী ও হালকা শৃঙ্খলায় তার হচ্ছে অ্যামিনো অ্যাসিড ক্রম অনুযায়ী তার হচ্ছে এই 2টি অঞ্চলে ভাগ করা যায়। অর্থাৎ নিজস্ব ধরনের হিমোগ্লোবিন আইজিজিতে কিংবা আইজিএতে স্থায়ী অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রম হয়ে থাকে, কিন্তু পরিবর্তনশীল অংশকে অ্যান্টিজেন জীবাণু ধ্বংস করার জন্য আকৃতির পরিবর্তন ঘটিয়ে তার হচ্ছে খাপ খাওয়ানো হয় বলে দেখা যায়। ক্রমের পরিবর্তন হতে পারে। পরিবর্তনশীল অঞ্চলটি মানে ভারী ও হালকা উভয় এই শৃঙ্খলে অংশগ্রহণ করে অ্যান্টিজেন ধরার এই অংশকে পড়াটা বলা হয়ে থাকে। এটি তালা চাবি এবং পদ্ধতিতে কাজ করে। তারপর হচ্ছে চাবি হচ্ছে ব্যারাটাপ এবং হচ্ছে তালা অ্যান্টিজেন জীবাণু তার হচ্ছে ভারী স্থায়ী অঞ্চলে তার হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে তার হচ্ছে অ্যান্টিবডি তার হচ্ছে 5 ধরনের হলে হচ্ছে পরিবর্তনশীল তার হচ্ছে অঞ্চলে ভারী ও শৃঙ্খলের তার হচ্ছে ব্যারাটাপে যখন জরুরি অবস্থা এবং হচ্ছে বিশেষ ধরনের জিন ঘটে রেলপথের এই সম্মেলনের ফলে পরিবর্তন ঘটে তখন কোটি কোটি ভিন্ন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়ে থাকে। ভিটি যে রিকম্বিনেশন, বি হচ্ছে ভেরিয়েবল, ডি হচ্ছে ডাইভার্সিটি এবং জি হচ্ছে জয়নিং সাবজেক্ট। তার হচ্ছে বিজ্ঞানের মধ্যে 100 মিলিয়ন তার হচ্ছে 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে আমাদের জীবনে 10 কোটি অ্যান্টিজেন প্রবেশ করতে পারে এবং তার কল্পনীয় কবজা অঞ্চলে ইঞ্জার রিজিয়ন অ্যান্টিবডি তারপর পদ্ধতি তারপর যে সংযোগস্থল থেকে দুভাগ এবং কবজা অঞ্চল তারপর সেটি অ্যান্টিবডিকে নবনীত দান করা দুটি হচ্ছে দুপ্রান্ত তারপর অবস্থিত এটি মোটটা দুটি প্রাটবে 2টি অ্যান্টিজেন আটক করেছে। অ্যান্টিবডি হচ্ছে টাইপস অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডির কারণে যে ভারী শৃঙ্খল রয়েছে তাতে অ্যামিনো অ্যাসিড মেথড হচ্ছে বিধিতে ভারী শৃঙ্খল হচ্ছে 5 ধরনের গামা আলফা মিউ এপসাইলন ডেল্টা তার হচ্ছে 5 ধরনের ভারী শৃঙ্খল অ্যান্টিবডিগুলো 5টি শ্রেণীতে বিভক্ত থেকে ইমিউনোগ্লোবিন আইজিজি ইমিউনোগ্লোবিন আইজি 75% আইজিজি তারপর হচ্ছে রক্ত লসিকে অন্তর টিস্যুতে তার হচ্ছে আইজি বিস্তৃত হতে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় এবং হচ্ছে অনেক বিষাক্ত পদার্থ থেকে প্রশমিত
করে। আইজিজি একমাত্র অ্যান্টিবডি যা হচ্ছে গর্ভাবস্থা অতিক্রম করে মায়ের রচিত প্রতিরোধ হিমোগ্লোবিন থেকে বাড়িতে পারে। হিমোগ্লোবিন এ তারপর হচ্ছে দেহের মোটা আইজির মাত্র 15% হচ্ছে আইজি এ, তারপর অ্যান্টিবডি মিকস ঝিল্লি তার ভিতরে থাকে এবং হচ্ছে যেমন হচ্ছে পরিপাক জনন এবং শ্বসনতন্ত্রে এবং হচ্ছে বিস্তৃত হয়ে থাকে এবং রোগ সৃষ্টিকারী অণুজীব এবং হচ্ছে কোনো কোনোকে প্রশমিত হয়ে মায়েতে দুধের আইজি এ পাওয়া যায়। বুকে দুধ খাওয়ানোর সময় শিশুদের স্থানান্তরিত হয়ে থাকে হিমোগ্লোবিন এম। দেহের মোটা আইজি 5 থেকে 10% এবং চাইবি ও ব্লাড গ্রুপের রক্তকণিকা অ্যান্টিবডি এই ধরনের হয়ে থাকে আইজিএম এবং রক্ত ও লসিকা হয়ে থাকে এটি কমপ্লিমেন্টারি সক্রিয় করে এবং হচ্ছে বহিরাগত পরস্পরের সাথে আসন্দিত করতে হয় অধিকাংশ ব্যাকটেরিয়া এবং হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এবং স্পেসিফিক ইমিউন সারা থেকে আইজিজি এবং আইজিএম হিসেবে কাজ করে। হিমোগ্লোবিন ডি তার হচ্ছে দেহের আইজিএম মাত্র 1% হয়ে থাকে আইজিডি রক্ত লসিকা লিম্ফোসাইটে বি কোষে এবং আইজি পাওয়া যায়। তারপর হচ্ছে এর কাছে অজ্ঞাত হলে বিজ্ঞানীদের ধারণা আইজিডি বি কোষে তারপর হচ্ছে সক্রিয়ণের ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন ই তারপর হচ্ছে মানব দেহের আইজির মাধ্যমে হচ্ছে হিমোগ্লোবিন ই দেহের মোটা আইজি এর 0.1% হচ্ছে আইজি এটি দ্রুত আইজি বিকোষ এবং বেসোফিল আইজি পাওয়া যায় হিস্টামিন এবং হচ্ছে দূরীত করে প্রদাহ এবং ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে বিভিন্ন অ্যালার্জিক সারা দেয় যেমন হচ্ছে সন্ধিপাতা এবং হচ্ছে অ্যান্টিবডিটা ভূমিকা বেশি নেতিবাচক কমাতে হচ্ছে। অ্যান্টিবডির কার্যপদ্ধতি মানব দেহের সুস্থ সফল এবং রাখতে বিভিন্ন অ্যান্টিবডি অব্যাহত এবং যে ধরনের একটা গুরুত্ব পালন করে চলেছে সে সম্বন্ধে ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন। এই অ্যান্টিজেন প্রথম অতিক্রম করে অবশেষে দ্বিতীয় স্তরে অ্যান্টিবডি সুষম স্তরে তারপরে নিশ্চিত হচ্ছে অ্যান্টিবডির কাজের পদ্ধতি থেকে তিনটি প্রধান শিরোনামযুক্ত এবং সে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ তার হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণে তিন হচ্ছে সংক্রমণে বিস্তার প্রতিরোধ এবং নিচে ধরে তার হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা ধরেছে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ তার তার হচ্ছে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অন্য কোনোকে আক্রমণ করে নিশ্চিত করার জন্য প্রধান কার্যপদ্ধতি নিচের কীভাবে অ্যান্টিবডি প্রত্যক্ষ আক্রমণে পরিচালনা করে স্থিতিকরণ বা নিউট্রিশন যে প্রক্রিয়া রক্ত বালসিকা সুনির্দিষ্ট অ্যান্টিজেন এবং হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে বিক্রিয়া ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব এবং অণুদলা দলা পাকিয়ে তারপর হচ্ছে নিশ্চল পাকিয়ে নিষ্ক্রিয় হওয়ার পরে তাকে স্থিতিকরণ বলা থাকে প্রত্যেক অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনকে সঙ্গে বিক্রিয়া করে দেহে অণুজীব এবং অনুকরণের মাধ্যমে হচ্ছে অনুপ্রবেশ ঘটলে তারপর সেই বহিরাগত পদার্থকে উপস্থিত অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে প্রতি অ্যান্টিবডি ক্রিয়াশীল হতে থাকে প্রত্যেক অ্যান্টিবডিতে দুটি করে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ডিজাইন বাঁধানোর স্থলে এবং অতএব করে একটি এই অ্যান্টিবডি তারপর হচ্ছে দুটি অ্যান্টিজেনকে আটকে থাকতে পারে তার হচ্ছে এভাবে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মাধ্যমে তারপর হচ্ছে পারস্পরিক মাধ্যমে হচ্ছে একে তারপর হচ্ছে অপরের তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে দলাবাকিয়ে নিচে বড় স্থিতিপূর্ণের মতো হয়ে থাকে তারপর হচ্ছে ফলে খুব সহজে ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল তারপর হচ্ছে নামক হচ্ছে সীতার রক্তনিকা ফ্যাগোসাইটিস তারপর হচ্ছে প্রক্রিয়া থাকবে আসলে অতক্ষণ যে প্রক্রিয়া তারপর অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে আন্তরিক যোগ এবং হচ্ছে প্রি সিনাপটিক অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে জালিয়াকার এবং অদ্রবণীয় বস্তু হিসেবে অধক্ষিপ্ত হয়ে থাকে তাদেরকে অধক্ষেপণ বলে। অধক্ষিপ্ত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডি দলাকে তারপর হচ্ছে ফ্যাগোসাইটিস কোষকে গ্রাস করে দেহকে মুক্ত রাখে প্রশমন। যে প্রক্রিয়ার একটি অ্যান্টিবডি তার হচ্ছে অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ক্ষতিকর বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দিয়ে নিষ্ক্রিয় করে এবং কিংবা অ্যান্টিজেন এবং ঘটিত টক্সিনের সঙ্গে আবদ্ধ থেকে হয়ে বিষক্রিয়া এবং অন্য দেহ কোষকে রক্ষা করে তাদের প্রশমন বলা থেকে বিশ্লেষিতকরণ কিছু শক্তিশালী অ্যান্টিবডি এবং হচ্ছে যে প্রক্রিয়া তার হচ্ছে সরাসরি বহিরাগত অণুজীবের ঝিলে আক্রমণ করে বিদীর্ণ করার মাধ্যমে অণুজীবের পাঠিয়ে চিহ্ন করে তাদেরকে বিশ্লেষিতকরণ বলা থেকে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ অন্তত বেশি ধরনের একটা প্লাজমা প্রোটিন গঠিত এবং আন্তঃসাম্প্রদায়িক গ্রুপ যা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংগঠিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে কমপ্লিমেন্টারি সিস্টেম বা কমপ্লিমেন্টের কাজ কমপ্লিমেন্ট বলে। অ্যান্টিবডির কাজের তার হচ্ছে এটি তার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে হচ্ছে নিম্নত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় থাকে। অপশনাইজেশন তার হচ্ছে দেহ প্রতিরক্ষা ব্যাকটেরিয়ার গায়ে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্সে যুক্ত হলেও কমপ্লিমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত একটি প্রোটিন এবং হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজকে প্রচণ্ডভাবে ম্যাক্রোফাজিটোসিসে উদ্ভূত করে এই অপশনাইজেশন বলা থেকে এই বেশিরভাবে কম সময়ে শতগুণ বেশি ব্যাকটেরিয়া গ্রাসে ফ্যাগোসাইটিসের ভূমিকা পালন করে বিশ্লিষ্টকরণ। কমপ্লিমেন্ট সিস্টেম অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনেক সময় হচ্ছে কমপ্লিমেন্টে গঠিত হয়ে ল্যাটিক কমপ্লেক্স নামে হচ্ছে এটি বিশেষ গ্রুপ এই গ্রুপভুক্ত কমপ্লিমেন্টে বহিরাগত ব্যাকটেরিয়া এবং অণুজীবের কোষের ঝিলি বিতরণ ঘটিয়ে তার হচ্ছে অণুজীবের ধ্বংসে তার হচ্ছে প্রত্যক্ষ ভূমিকা রাখে স্থিতিকরণ। কমপ্লিমেন্ট থেকে উৎপন্ন পদার্থের বিক্রিয়া তার হচ্ছে বহিরাগত অণুজীবের ঝিলি এমনভাবে পরিবর্তিত হয় যার অণুজীবগুলো পরস্পর সংলগ্ন হয় নিশ্চল তবে স্তূপের মতো পড়ে থাকে ভাইরাসের প্রশমন নিউট্রালাইজেশন ভাইরাসের কমপ্লিমেন্ট থেকে গঠিত এনজাইম বা অন্যান্য পদার্থ তার হচ্ছে ভাইরাসের গঠনকে সংগঠনকে আক্রমণ করে ভাইরাসকে নিষ্ক্রিয় করে ক্যামোটাক্সিস অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা তারপর হচ্ছে টিস্যুজ রক্ত জমাট এবং ব্যাকটেরিয়া নানা রাসায়নিক ঘটনায় ফ্যাগোসাইটিস এবং ধাবিত হতে রাসায়নিক সম্পদের প্রতি সারাদানকে ক্যামোটাক্সিস বলে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের প্রতি ফ্যাগোসাইটিস ক্যামোটাক্সিসের প্রতি সারাদানকে তার হচ্ছে সৃষ্ট করে মন্তব্যে হচ্ছে তারপর ফ্যাগোসাইটিস কমপ্লিমেন্টের মাধ্যমে অনুপ্রবেশকারী ব্যাকটেরিয়া শনাক্ত করতে সক্ষম থাকে মাস্টার এবং বেসিক সক্রিয়করণ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের
কিছু প্রোটিন মাস্টার্স এবং বেসিককে আশেপাশে হিস্টামিন হেপারিন এবং অন্যান্য পদার্থ কারণে দূরে করে, ফলে স্থানীয় রক্তপ্রবাহ টিস্যুতে তরল পদার্থ এবং প্লাজমা প্রোটিনের প্রবেশের স্থানীয় বিক্রিয়া বেড়ে যায়। এর মাধ্যমে জীবাণু নিষ্ক্রিয় এবং নিষ্ক্রিয় বলে সংক্রমণের বিস্তার ও প্রতিরোধ। কিছু অ্যান্টিবডি বিশেষ আইজিএ এবং সারারা বিক্রিয়াটি ত্বরান্বিত করে, যে স্থানে অন্য স্থানে চারটি মৌলিক এবং ধারাবাহিক বাহ্যিক লক্ষণ প্রকাশিত হচ্ছে। কলস্টারটি লাল হচ্ছে, যেটি গরম হয়ে ফুলে যায় এবং সবশেষে ব্যথার প্রকাশ পায়। কারণে কলস্টার এমনভাবে পরিবর্তন হয় বহিরাগত জীবাণুরা ছড়াতে পারে না। এইভাবে মাস্টার্স এবং বেসিফিলের প্রথা সৃষ্টি হয়ে থেকে এমন সংক্রমণের বিস্তার রোধ হয়ে থাকে। অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। অ্যান্টিবডি বহিরাগত ক্ষতিকর বস্তু, অ্যান্টিজেনের উপস্থিতি সৃষ্ট প্রতিরোধ বস্তু। অ্যান্টিজেন হচ্ছে নিজের বহিরাগত বস্তু প্যাথোজেন নামে পরিচিত এবং পশুকে দেহে অনুপ্রবেশ করে। অ্যান্টিবডি রাসায়নিক পদ্ধতিতে কেবলমাত্র প্রোটিন হয়ে থাকে। অ্যান্টিজেন রাসায়নিক পদ্ধতিতে প্রোটিন পলিস্যাকারাইড গ্লাইকোপ্রোটিন পরাগরেণু ডিমের সাদা অংশ রক্তকণিকা অ্যান্টিজেনের নামে পরিচিত হয়ে থাকে। অ্যান্টিবডির অধিকাংশ সময় প্লাজমা অবস্থান করে। অবস্থান করতে বা অ্যান্টিজেন লোহিত কণিকার উপরিতলে অণুজীবের উপরিতলে অবস্থান করে। তারপর অ্যান্টিজেনের উপস্থিতি থেকে বলে অ্যান্টিবডির সৃষ্টি হয়ে থাকে। এর কোনো সক্রিয় উপস্থিতি নেই। অ্যান্টিজেনের সক্রিয় অবস্থান রয়েছে এরা মূলত অণুজীব এবং উপরিত অণু। অ্যান্টিবডি এর ক্ষেত্রে জীবদেহ রক্ষা অ্যান্টিবডি ভূমিকা পালন করে। এগুলো রক্ষণাত্মক, জীবদেহের অনাক্রমতা সৃষ্টিতে অ্যান্টিজেন উদ্দীপনা সৃষ্টি করে। এগুলো ধ্বংসাত্মক। প্রতিরক্ষা ব্যবস্থা টিকার ভূমিকা, রোল অফ ভ্যাকসিন ইন ইমিউন সিস্টেম। রোগ সৃষ্টিকারী জীবাণু এবং জীবাণুর নিজস্ব এবং জীবাণু সৃষ্ট পদার্থ, টক্সিন কিংবা সংশ্লিষ্ট বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু তার অ্যান্টিজেনের মাধ্যমে আচরণ করে এবং অ্যান্টিবডি উৎপন্ন হয়। উদ্দীপনা জায়গায় এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে আক্রমণ করে, তাহলে তাদেরকে ভ্যাকসিন বলে। শরীরের মাত্রা রোগে ভ্যাকসিন দেওয়া থাকলে তার ভবিষ্যতে এইসব রোগের দেহকে অসুস্থ করতে পারে না। ভ্যাকসিন প্রয়োগে টিকে দেওয়া থেকে ভ্যাকসিনের প্রকল্পের উৎপাদনের মাধ্যমে বৃদ্ধি করে। ভ্যাকসিনের নিচে 5 প্রকার হতে নিশ্চিত। তারপর ইনঅ্যাক্টিভেটেড দেহ সৃষ্টিকারী, তারপর জীবাণুকে রাসায়নিক তাপ বিকিরণ অ্যান্টিবায়োটিক, তারপর প্রয়োগকারী জীবাণু উৎপন্ন হতে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও এবং হেপাটাইটিস, রেবিস ইত্যাদি প্রভৃতি ভ্যাকসিন। শক্তির রাশি কালচার করা, তারপর সেটি ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় এবং দুর্বল করে দেওয়া জীবাণু দিয়ে উৎপন্ন জীবাণু দিয়ে উৎপন্ন যেমন হচ্ছে মিজলস, হাম, মামস, পানি পর্যন্ত, চিকেন পক্স, টাইফয়েড প্রভৃতি ভ্যাকসিন। তারপর টক্সয়েড জীবাণু নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন থেকে, যেমন টিটেনাস, মুষ্টঙ্গ, ডিপথেরিয়া প্রভৃতি ভ্যাকসিনের সাবইউনিট জীবাণু গাত্রের সামান্য অংশ নির্দিষ্ট প্রোটিনের অংশ থেকে উৎপন্ন থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং ভ্যাকসিন প্রভৃতি। কনজুগেটে দুটি ভিন্ন এবং গঠিত ভ্যাকসিন এবং ব্যাকটেরিয়া থেকে অংশকে আবরণ এবং প্রোটিন এবং দেহ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, হিমোফাইলাস, তারপর ইনফ্লুয়েঞ্জা বি এবং হিপ ভ্যাকসিনেশন, তারপর ভ্যাকসিনের মাধ্যমে অণুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ উপায় ভ্যাকসিনেশন বলে থাকে। প্রক্রিয়াটি সাধারণভাবে টিকা দেওয়া নামে পরিচিত। তার নিচে নির্দিষ্ট ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকে কে সংগ্রহ এবং উৎপন্ন করা হলে প্রক্রিয়া এবং বাসা প্রতিকার রোগ সৃষ্টির মাধ্যমে দেহকে রোগমুক্ত এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রোগের চিকিৎসা এবং ভ্যাকসিনের পদ্ধতিকে ভ্যাকসিন পরিবার বলা থাকে। ডক্টর এডওয়ার্ড জেনার, তারপর 1793 সালে সর্বপ্রথম বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে জীবন করে ভ্যাকসিন বিপ্লবের মাধ্যমে রোগমুক্ত দীর্ঘ সুন্দর জীবনের যে প্রত্যাশা জাগিয়েছেন তার দ্বিতীয় জেনারেশন এবং ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন থেকে এইডস ভ্যাকসিন আজ আবিষ্কৃত হয়। ভ্যাকসিনের মাধ্যমে মানবদেহে এসব এমন রোগ বৃদ্ধি রোগ রক্ষা পায় যাদের অসুখ বিসুখ নেই, দেহ পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের ইমিউন তন্ত্রকে বাড়তি শক্তি যোগাতে ভ্যাকসিন নিম্নতভাবে সক্রিয় থাকে। অধিকাংশ ভ্যাকসিনে রোগ সৃষ্টিকারী মৃত এবং দুর্বল জীবাণুর সামনে অংশ থাকে। দেহে রোগ সৃষ্টি করতে পারে এমন সক্রিয় জীবাণু থাকে না। কোনো ভ্যাকসিনের জীবাণু একেবারেই থাকে না। জীবাণুর অংশ বিশেষে ভ্যাকসিন যে দেহে প্রবেশ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ওই নির্দিষ্ট জীবাণুর প্রতি দেহকে অনাক্রমণ করে তোলে। এসব অ্যান্টিবডি রোগ সৃষ্টিকারী জীবাণুকে ফাঁদে ফেলে হত্যা করে। তারপরে মানবদেহে দুভাবে অ্যান্টিবডি হতে পারে। অসুস্থ হলে ভ্যাকসিন নিলে জীবাণুর আক্রমণে, তারপর অসুস্থ হলে রোগী ভুগে কষ্টে অ্যান্টিবডির উৎপাদনের মাধ্যমে আগেভাগে সম্ভাব্য বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন গ্রহণ করা নিরাপদ। কারণ জীবন আক্রমণের দেহ অসুস্থ হলে এটা সম্পূর্ণ নিয়োগ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। কারণ দেহ বিকলাঙ্গ হতে পারে, দেহের বিভিন্ন জায়গায় কুচি দাগ হতে পারে কিংবা জীবনহানিও করতে পারে। হাতে ভ্যাকসিনের মতো অস্ত্র থাকতে আমরা কেন দুর্ভোগ পাবো। ভ্যাকসিন গ্রহণের ফলে সৃষ্ট অ্যান্টিবডি তারপর দীর্ঘদিন আজীবন উপস্থিত থাকে। অ্যান্টিবডিগুলো জানে কীভাবে জীবনের প্রতি যুদ্ধ করে জয়ী হতে হবে। ভ্যাকসিন নেওয়ার ভবিষ্যতে যদি আসলে জীবাণু দেহে প্রবেশ করে, তাহলে অ্যান্টিবডির কৌশলে দেহের প্রতিরক্ষাতন্ত্র এবং জীবাণু ধ্বংসে সক্রিয় হবে। মানবদেহের প্রতিরক্ষা বাচ্চা অনেক ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন কার্যক্রম থেকে মাঝে মধ্যে অতিরিক্ত ডোজে নিতে হওয়া থেকে। কিছু ভ্যাকসিন আছে যা মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত। এক্ষেত্রে কয়েকটি ভ্যাকসিন যুক্ত হয়ে দেহের প্রবেশ করানো থেকে MMR, মিজলস, মামস, রুবেলা ভ্যাকসিনের প্রতিটি মানবদেহের শিশু বা বয়স্ক নির্দিষ্ট
রোগ ব্যাধির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত থাকে, কিন্তু সবার প্রতিরক্ষা একা বা সবল নয় বলে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাটা সবল হয়ে থাকে শিশু বয়সী ভ্যাকসিন না থাকলে পরিবারও নিশ্চিত থাকে। ভ্যাকসিনের গুরুত্ব প্রয়োজনীয়তা শৈশব ভ্যাকসিন প্রয়োজন থাকে পোলিও, টাইফয়েড এবং ডিপথেরিয়া নামক মারাত্মক রোগ জীবন এবং জীবন কষ্ট থেকে রোগ ব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে তার তৎপর থাকে। সুস্থ পরিবার এবং জাতি করতে সুস্থ সবল এবং বংশধর পর্যায়ে এই কারণেই সেসবই তবে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি সব দেশে ভাবার সরকার বিবেচনা করতে থাকে। ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে এবং পাশাপাশি সমান হতে পৃথিবীতে প্রতিদিন 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এবং রোগের কষ্ট থেকে এবং স্থায়ী বিকলাঙ্গ থেকে রক্ষা পাওয়া আর কয়েক মিলিয়ন মানুষ। ভ্যাকসিনে প্রতিরক্ষা দ্বারা হুপিং অ্যাসিড, পোলিও, টাইফয়েড প্রভৃতি যে সম্ভাব্য জটিলতা হাসপাতালে ভর্তি, অঙ্গচ্ছেদ, মস্তিষ্কের ক্ষতি, পঙ্গুত্ব, ম্যানজাইটিস প্রতিরোধ এমনকি মৃত্যু সৃষ্টি করে। তা থেকে মুক্তি পায় শিশু যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে রোগ ব্যাধি অন্য শিশুদের সরাতে পারে। এমন শিশু রোগাক্রান্ত হতে পারে যা দেখে তার ভ্যাকসিন প্রয়োগ সম্ভব নয়, যেমন লিউকেমিয়া এবং অন্যান্য ক্যান্সার তার আক্রান্ত কিংবা আক্রান্তদের সমস্যা এমন তার শিশু ভ্যাকসিন নিলে রোগ ব্যাধি প্রচণ্ড নিয়ে তার আবার সমাজে ফিরে আসবে। ভ্যাকসিনের ফলে শিশু থাকবে সুস্থ সবল, হাসি খুশি, অসুখে মনমরা হয়ে ঘরে বসে থাকবে না। প্রত্যেক পিতামাতার সন্তান সুস্বাস্থ্য অনুসরণ এই আশা পূরণের ভ্যাকসিনের জন্য সর্বোত্তম বার্তা। অতএব চিন্তাহীনতা জীবনযাপনের জন্য শুধু নিজের সন্তানকে নিয়ে সমাজের পথে পিতামাতার কাছে ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা তুলে ধরা প্রয়োজন। দেহের প্রতিরক্ষা স্মৃতিকোষের ভূমিকা, রোল অফ মেমোরি ইন ইমিউনো সিস্টেম। কিছু জমা রাখা এবং প্রয়োজনে তা স্মরণ করার ক্ষমতাকে স্মৃতি বলা থাকে। স্মৃতি সংরক্ষণ এবং যথাসময় পুনর্ব্যবহার দেহ রক্ষায় অত্যন্ত তার গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিনিয়ত নানান ধরনের আক্রমণের শিকার হচ্ছে আমাদের রাজকরা আনলে সেসব আক্রমণ এবং নিজেদের রক্ষা আমাদের জানাচ্ছে। আমাদের দেহ প্রতিরক্ষা কীভাবে কোন লেভেলে এবং কোন ক্লান্তি কাজ করেছে তা জানতে পারলে নিয়োগদের প্রয়োজনীয়তা এবং দেহ নিরক্ষা রাখার উদ্ভাবন সচেতন হবে। প্রতিরক্ষার তন্ত্রের প্রধান কাজ হচ্ছে অণুজীবের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধের সাফল্য নির্ভর করে হচ্ছে বিষয়ের উপর। সংক্রমণ নিয়ন্ত্রণকারী অণুজীব প্রবেশকারী জীবনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিরক্ষা সারা এবং প্রতিরক্ষা সারাদান করা এবং অনুপ্রবেশকারীর কথা মনে রাখা। দু ধরনের কোষ এবং কাজে নিয়োজিত হচ্ছে অণুগুলো সারাদান করে সংবলিত হয়ে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে খুঁজে বেড়ায় এবং আগের কথা মনে রেখে দ্রুত জীবন ধ্বংস এবং কার্যকর ভূমিকা পালন করে। জীবন ও সম্বন্ধে আগে থেকে ধারণা না থাকায় তার রোগ সৃষ্টিকারী সম্পূর্ণ প্রতিহত কিংবা প্রকাশ করলে তার মাত্রা থাকে সামান্য ক্ষতিকর পর্যায়ের। তারপর দেহের প্রতিরক্ষা স্তরের লিমিটেড স্মৃতিকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোকে অ্যান্টিজেন এবং চিহ্নিত মোকাবিলা করে। স্মৃতিকোষ থেকে লিম্ফোসাইট নামক উদাহরণ সে তার রক্তকণিকা লিম্ফোসাইট দুই ধরনের থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটটা প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এবং জীবাণুকে সরাসরি আক্রমণ করে। অন্যদিকে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে যা জীবাণু সেটার নিষ্ক্রিয় বা ধ্বংস করে। এইসব কোষ স্টেম কোষ থাকে, সিটি থাকে, লসিয়া বাইকের মাধ্যমে থাইমাসাল লসিয়া পর্ব প্লিহা এবং হৃদপিণ্ডের কাছাকাছি সেই রক্তসমূহ বুঝে পরিণত হয়। স্মৃতিকোষের প্রধান ভূমিকা হচ্ছে দেহের প্রতিরক্ষা স্তর সুদৃঢ় করে এবং অনুপ্রবেশিত জীবাণুর বিরুদ্ধে দেহকে অনাক্রমক হয়ে তোলে। এভাবে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবার কোনো জীবাণুর দেহে সংক্রমণ ঘটলে দেহ তার বিরুদ্ধে সারা দিয়ে দেওয়া হচ্ছে যেভাবে রোগমুক্ত করে তার প্রাইমারি সারা। প্রাইমারি রেসপন্স আবারও হলো যদি ওই জীবাণু আক্রমণ করে স্মৃতিকোষ হলো প্রাইমারি সারা স্মৃতি কথা মনে করে দ্রুত সারা দিয়ে দেহকে রোগমুক্ত রাখে। দ্বিতীয়বার সারাকে সেকেন্ডারি সারা বলে। সেকেন্ডারি সারার কারণে আমরা প্রথমবার একবার ঘটে যাওয়া সম্ভাবনা তেমন টের পাই না কিংবা একেবারেই টের পাই না। দ্বিতীয়বার কোনো জীবনের প্রবেশ করে সেই টি কোষ থেকে স্বাভাবিকভাবে না থেকে অতি দ্রুত বিপুল সংখ্যক প্রয়োজনীয় বিভিন্ন কোষের মাধ্যমে টি লিম্ফোসাইটের মাধ্যমে জীবাণু ধ্বংস যাবে। দিকে বি কোষ দেহের রক্ত প্রবাহ দীর্ঘদিন অত্যন্ত প্রহরীর মতো সতর্ক থাকে। এই কোষ এবং স্বাভাবিক অ্যান্টিবডি গ্রহণ করে এবং না কিন্তু সেকেন্ডারি অ্যান্টিবডি তার বিপুল সংখ্যক তার কোষে করে দেহকে মুক্ত রাখে এবং ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান শব্দ প্যাথোজেন। প্যাথোজেন বলতে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বোঝাতে থাকে ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, ভাইরাস, প্রোটোটিস্ট ইত্যাদি প্যাথোজেনের উদাহরণ হয়ে থাকে বি কোষ এবং ডি কোষ। বি কোষ এবং টি কোষের প্রকৃতপক্ষে লিম্ফোসাইট এবং টি কোষের ভ্রূণেরা থাইমাসের অতিথি এবং বি কোষের চক্রিত প্লিহাতে এসে পরিণত হতে টি কোষে কোষভিত্তিক অনাক্রমিতা বি কোষে এবং রসভিত্তিক অনাক্রমিতার জন্য দেহ থেকে অ্যান্টিজেন। যে সকল জীবী জাতীয় কোষে টক্সিক বস্তু তাপচিত অ্যান্টিবডি সৃষ্টি অ্যান্টিজেন বলা থাকে। অ্যান্টিবডি অণুজীব অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধী প্রোটিন অনুর আবির্ভাব হলে তাদের প্রতি বিশ্ব টক্সিসিটি বিনাশে অ্যান্টিবডি বলা থাকে। সচেত প্রতিরক্ষা কোষে নিয়ন্ত্রিত প্রতিরক্ষা ব্যবস্থা যা বংশোদ্ভিদ সম্প্রচারিত এবং প্রজাতিতে নিশ্চিত অঞ্চিত প্রতিরক্ষা অ্যান্টিজেন সুনিশ্চিত যা দেহ প্রতিরক্ষা স্মৃতি থেকে প্রাপ্ত হয়ে থাকে। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকর থাকে। ইমিউনোলজি জীববিজ্ঞান যে সেখানে মানুষের প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে তাদেরকে অনাক্রমবিদ্যা বা ইমিউনোলজি বলা থাকে। সাইটোকাইনেসিস যেসব ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণ মাধ্যমে অনাক্রমিত কোষসমূহ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সাইটোকাইনেসিস বলা থাকে। ফ্যাগোসাইটোসিস দেহের কিছু কোষে বিভিন্ন অণুজীব এবং ভাইরাসের বখানের মাধ্যমে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস বলা হয়।
যে প্রতিরোধ সে তার রক্তকণিকার সময় অণুজীব অপকরণ করে তাকে ফ্যাগোসাইটোসিস বলা থেকে অপসরণীয় হচ্ছে যে অ্যান্টিবডি দ্বারা অ্যান্টিজেন খেতে হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সংবেদন করে তাদের দিকে অক্সিজেন বলা থাকে এই টিপিটন অ্যান্টিজেন ধর্মের হচ্ছে জটিল প্রোটিনের মাধ্যমে হচ্ছে অনাক্রমতার হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে বিকোষ এবং টিকোষ সমাধান করা থাকে এই পিডপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলা থাকে এটি অ্যান্টিজেন ধর্মিত হচ্ছে প্রোটিনের একাধিক এই পিডপ থাকতে পারে ভ্যাকসিন আছে যখন অনুজীব এবং অনুজীব পদার্থ ধরিয়ে শরীরে শুকিয়ে ঢুকিয়ে অনাক্রমণে জানানো হয়ে থাকে তাদেরকে টিকা বা ভ্যাকসিন বলে।